মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল হোসেন চৌধুরী, যিনি সরকারের সম্পাদক এবং বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফজিয়াউদ্দিন এমপি, মঞ্জুরুল হাসান বন্ধু সাংবাদিক নেতা এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সম্পাদক ফোরাম বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, বিএসএসের মহাসচিব বিএসএসের সভাপতি ওমর ফারুক, মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম আয়োজিত আজকের প্রতিবাদ সভায় সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ ও সাংবাদিক ভাই বোনেরা, আপনার সাংবাদিক নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের সহকর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এক বিপজ্জনক সময়ে আজকে আমরা এই সমাবেশে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, কোটা বিরোধী আন্দোলনের সুযোগ নিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক চক্র, বিএনপি জামাতের সশস্ত্র গোষ্ঠী গত 16 জুলাই থেকে যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে, ইতিহাসে এটা নজিরবিহীন। হত্যার বিচার কাণ্ডের জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছেন। সেই কমিশনের চেয়ারম্যান বলেছেন যে 6 জন ছাত্র মাত্র নিহত হয়েছে, তার তদন্ত করবেন। আজকের এই সমাবেশ থেকে আমি স্পষ্টভাবে দাবি জানাতে চাই, আমাদের যে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছে, তার বিষয়টি ওই তদন্তের আওতায় আনতে হবে। আমি আইন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, আমরা জানতে চাই কিভাবে কোন পরিস্থিতি থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা, অভিনন্দন আপনাদের। দীর্ঘ সময় ধরে আপনারা বক্তব্য শুনছেন। আপনারা জানেন, হঠাৎ করে কোটা আন্দোলনের সূত্র ধরে দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি হলো এবং সেই অরাজক পরিস্থিতির জন্য আমরা কোটা বিরোধী যারা যে শিক্ষার্থীরা আছেন, কোটা আন্দোলন করেছেন, আমরা খুব কৌশলে সব শিক্ষার্থীকে আমরা দায় মুক্তি দিয়ে দিচ্ছি। কিন্তু আপনারা যদি দেখেন, যে শিক্ষার্থীরা বৃহস্পতিবারে এসে বলল যে নেতারা যে তারা এই সহিংসতার সঙ্গে সম্পৃক্ত নয়, তখন কিন্তু সহিংসতা শেষ হয়ে গেছে, তখন আর সহিংসতা বাকি নেই। বাংলাদেশ টেলিভিশন, সড়ক ভবন, সেতু ভবন, সব জায়গায় কিন্তু জাতীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দ, বিএসএসি ডিভিশন নেতৃবৃন্দ এবং আমার সাংবাদিক সহকর্মী ভাই বোনেরা, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমি আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা এই দেশটি পেয়েছিলাম। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশের অর্জনে 30 লাখ মানুষ রক্ত দিয়েছে। সাংবাদিকদের এই ফোরাম, মুক্তিযুদ্ধের চেতনার ফোরাম, এই ফোরামের সংগ্রামী সভাপতি জনাব ইকবাল হোসেন চৌধুরী, আমাদের এই বাংলাদেশের সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন বিএনপি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের তিনি সাবেক সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা
এছাড়া এখানে উপস্থিত উন্নয়নের পক্ষে, স্বাধীনতার পক্ষে আপনারা দিয়েছেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এখানে আমার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশের সম্পাদক ফোরাম, আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, আমাদের ওকাব সহ আমাদের সাব এডিটর্স কাউন্সিল সহ সকল প্রতিনিধিত্বমূলক সাংবাদিক সংগঠন সমূহের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আপনারাও দীর্ঘক্ষণ এখানে উপস্থিত আছেন। আপনাদেরকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে কেন এই প্রতিবাদ সভা করছি। আমাদের কাজ সংবাদপত্রে, অফিসে কাজ করা, মিডিয়া হাউসগুলোতে, টেলিভিশন চ্যানেলগুলোতে, অনলাইনে আমাদের কাজ করা, এটাই তো আমাদের দায়িত্ব। কিন্তু তারপরও আজকে কেন আমরা রাজপথে আমরা এই প্রতিবাদ সভা করতে বাধ্য হচ্ছি? অতীতের ইতিহাস আছে, সাংবাদিকরা যেভাবে তাদের স্বাধীনতার জন্য, গণমাধ্যমের স্বাধীনতার জন্য আন্দোলন সংগ্রাম করে, তাদের রুটি রুটির সংগ্রামের জন্য আন্দোলন সংগ্রাম করে, তেমনিভাবে জাতীয় ইস্যুতেও সাংবাদিক সমাজ তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। সেই মহরম আব্দুল সালাম সহ আমাদের কেজি মোস্তফা, আমাদের এবিএম মুসা, যারা আমাদের পূর্বসূরি, তারা যখন এদেশে সাম্প্রদায়িক শক্তি, এদেশে সাম্প্রদায়িক শান্তি বিঘ্নিত করছিল, সেই সময় তারা রাজপথে নেমে এসেছিলেন রুখে দাঁড়াও এই সাম্প্রদায়িক শক্তি। পরবর্তীতে আমাদের এই সাংবাদিক সমাজ, আমাদের পূর্বসূরীরা এদেশে সামরিক আইনের বিরুদ্ধে, এদেশে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। তারই উত্তরসূরি হিসাবে আজকে আমরা জাতির একটি ক্রান্তি লগ্নে আমরা এখানে প্রতিবাদ সবাই মিলিত হয়েছে। কেন? গত প্রায় 1 মাস ধরে আমরা দেখলাম আমাদের পূর্ববর্তী শিক্ষার্থীরা তাদের বৈষম্যের অবসানের জন্য কোটা সংস্কারের দাবি নিয়ে তারা রাজপথ প্রকম্পিত করেছে। অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে তাদের আন্দোলন তারা পরিচালনা করছিল এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা একাকার হয়ে তাদের এই দাবি উত্থাপন করছিল এবং সেই প্রথম দিকে এই দাবি পক্ষে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে আমরা দেখলাম অত্যন্ত সুশৃঙ্খলভাবে, অত্যন্ত ঐক্যবদ্ধভাবে তারা তাদের দাবি নিয়ে রাজপথে তারা অবস্থান করেছিল। যে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে তাদের আন্দোলন সংগ্রাম করার অধিকারকে তারা শ্রদ্ধা প্রদর্শন করেছিল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম এই আন্দোলনকে কেন্দ্র করে এবং এই আন্দোলন চলাকালে রাজনৈতিক গোষ্ঠী তাদের হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তারা এই আন্দোলনকে একটি রাজনৈতিক ভাবে ব্যবহার করার অপপ্রয়াস তারা নিলেন এবং তখনই শুরু হলো এই সহিংসতা, এই সংঘাত। প্রায় 200 জনের উপরে জীবনের ক্ষতি হয়েছে।
অগ্নিসংযোগ, নৈরাজ্য, অরাজকতা সৃষ্টির একটি অপপ্রয়াস আমরা দেখলাম। যখন এই কোমলমতি শিক্ষার্থীরা তাদের কোটার আন্দোলন করছে, কোটা সংস্কারের আন্দোলন করছে, তখন কিছু রাজনৈতিক বিরোধী দল তারা আহ্বান জানালেন এই ছাত্রদেরকে যে কোটা সংস্কারের আন্দোলন করলেই চলবে না, রাষ্ট্রে পরিবর্তন আনতে হবে, অর্থাৎ সরকার পরিবর্তন করতে হবে। সরকার পরিবর্তন করার দাবি বা আন্দোলন করার অধিকার আপনাদের আছে, কিন্তু সরকার পরিবর্তনের নামে কোটা সংস্কারের আন্দোলন চলাকালে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে আগুন সন্ত্রাস করলেন, নৈরাজ্য সৃষ্টি করলেন, একটি অরাজক অবস্থার সৃষ্টি করলেন। এবং এটি কোন রাজনীতি নয়, এটি গণতান্ত্রিক কোন রীতিনীতি নয়, এটি রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড। এবং আমরা দেখেছি 2013-2014 সালে এই আগুন সন্ত্রাস নিয়ে সারা দেশে সন্ত্রাস সৃষ্টির অপপ্রয়াস আমরা দেখেছি। আপনারা যারা সরকার পতনের কথা বলেন, নিশ্চয়ই আপনাদের এটুকু জ্ঞান আছে যে একটি সংসদীয় গণতন্ত্রে শুধুমাত্র নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন করা যায়। আগুন সৃষ্টি করে, অরাজকতা সৃষ্টি করে, মানুষ মেরে গণতান্ত্রিক পন্থায় সরকার পতনের কোন নজির নেই, এই কথা আপনারাও জানেন। তাহলে কেন এই নৈরাজ্য আপনারা সৃষ্টি করেছিলেন? আপনারা কি চাচ্ছেন যে আপনাদের এই নৈরাজ্যের মধ্য দিয়ে, এই অরাজকতা সৃষ্টির মধ্য দিয়ে অতীতের মতো সাংবিধানিক কোন শক্তি তাদের ক্ষমতা আরোহণ করার পথকে আপনারা সুগম করতে চান? আমরা আপনাদের কাছে এই তথ্য রাখতে চাই। আজকে একটি পত্রিকায়, বহুল প্রচারিত একটি পত্রিকায় আমরা দেখলাম এই গত কিছুদিনের এই সহিংসতায় ইতিমধ্যে এদেশের জনগণ, এদেশের মিডিয়া রিপোর্টের মাধ্যমে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং তদন্ত সংস্থার তথ্যের ভিত্তিতে এদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠেছে এই ধ্বংসাত্মক কার্যক্রমের জন্য দায়ী বিএনপি, জামাত এবং শিবির, তার সাথে যোগ হয়েছে জঙ্গি বাহিনী। আজকে আমরা মনে করি এই আন্দোলন চলাকালে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নিতে, সময়োচিত সিদ্ধান্ত নিতে কোন দুর্বলতা ছিল কিনা, সরকারি দলের কোন দুর্বলতা ছিল কিনা, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং তদন্তকারী সংস্থা সমূহের ভিতরে কোন দুর্বলতা ছিল, সরকার প্রধান হিসেবে দেখবেন, প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে সেটি দেখবেন। কিন্তু সরকারের প্রশাসনের দুর্বলতা অথবা অন্য কোনো কারণের জন্য কারোই কোনো অধিকার নেই দেশে এই ধ্বংসযজ্ঞ পরিচালনা করা। আপনারা এই ধ্বংসযজ্ঞ করেছেন সুপরিকল্পিতভাবে। আপনারা সুপরিকল্পিতভাবে এই কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে তাদের উপরে ভর করে আপনারা আগুন জ্বালিয়ে দিলেন বাংলাদেশ টেলিভিশন ভবনে। বাংলাদেশ টেলিভিশন ভবন কোন সরকারের প্রতিষ্ঠান নয়, এটি জাতীয় প্রতিষ্ঠান। আপনারা পুড়িয়ে
মেট্রো রেল কোন সরকারের নয়, এই মেট্রো রেল হল জনগণের সম্পদ। আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই মেট্রো রেল ধ্বংসযজ্ঞ দেখতে গিয়েছিলেন। কোন মা যেমন সন্তানের যদি কোনো ক্ষতি হয়, মা যেমন বেদনা বেদুর হন, চোখের পানি আসে, তেমনি ভাবে আমরা দেখলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি প্রধানমন্ত্রী শুধু নয় মায়ের মতো এই মেট্রো রেল তিনি চালু করেছিলেন জনগণের সুবিধার জন্য। সেই জনগণের সুবিধার জন্য এই মেট্রো রেলের ধ্বংসযজ্ঞ যখন দেখলেন, স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী হিসাবে তিনি সবচেয়ে বেশি কষ্ট পেলেন, চোখের পানি তিনি রাখতে পারলেন না। তিনি আজকে চোখের পানি ফেলছেন এবং এদেশের মানুষের পক্ষে আমরা এই কথা তাকে বলতে চাই, আপনি মেট্রো রেলের ধ্বংসযজ্ঞের জন্য পানি ফেলেছেন, কিন্তু যারা এই মেট্রো রেলে আগুন দিয়েছে, যারা আমাদের সাংবাদিকদের হত্যা করেছে, যারা সাধারণ শিক্ষার্থীদের নিহত করেছে, যারা এদেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, তাদের দমন করার ক্ষেত্রে কোন দুর্বলতা আপনার কাছে আমরা প্রত্যাশা করি না। কঠোর হস্তে তাদেরকে দমন করতে হবে। আজকে পত্রিকাতে একটি বিবৃতি দেখলাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব তিনি দাবি জানিয়েছেন সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে। যখন দেশে বেসরকারি এবং সরকারি সম্পদ লুণ্ঠিত হচ্ছিল, ধ্বংসযজ্ঞ হচ্ছিল, তখন এই সেনাবাহিনী মোতায়েনের মধ্য দিয়ে এবং সীমিতভাবে কারফিউ বলবৎ করে দেশের মানুষের জান মালের রক্ষার ব্যবস্থা সরকার করেছিলেন। আমরা সরকারের এই পদক্ষেপকে সেনাবাহিনী মোতায়েন, কারফিউ সীমিতভাবে বলবৎ রেখে এদেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, জনজীবন স্বাভাবিক করার জন্য যে ব্যবস্থা সরকার গ্রহণ করেছেন, আমরা সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই পদক্ষেপের প্রতি আমাদের সমর্থন জানাচ্ছি। সাথে সাথে মির্জা ফখরুল সাহেব এই সেনাবাহিনী প্রত্যাহার জিজ্ঞাসা করতে চাই, সেনাবাহিনী প্রত্যাহার করার পরে আগামীকাল আবার আপনারা সেই অগ্নি সংযোগের দিকে দেশকে ঠেলে নিয়ে যাবেন, তারই প্রক্রিয়া হিসাবে সেনাবাহিনী যে ঢাল হিসাবে জনগণের পক্ষে কাজ করছে, তাদেরকে সরিয়ে দিতে পারলে আপনারা আবার নতুন করে দুষ্কৃতিকারীদেরকে দিয়ে এদেশের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার প্রয়াস নেবে। তাই কি চান? আমরা তাদের এই ধরনের মন মানসিকতা এবং চক্রান্তের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। পাশাপাশি এই কথাটি বলতে চাই, আগামী কিছুদিনের মধ্যে ইতিমধ্যেই দেশের স্বাভাবিক অবস্থা অনেকটাই ফিরে এসেছে। কলকারখানাগুলো চালু হয়েছে, সরকারি অফিস বেসরকারি অফিস চালু হয়েছে। আমরা চাই অবিলম্বে যে কর্তৃপক্ষ যারা আছে তারা দোষে আগামী দিনে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে অবিলম্বে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে। পাশাপাশি আমরা দেখছি যে কোটা সংস্কারের আন্দোলন যখন শিক্ষার্থীরা করছিল, তখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমাদের যে শিক্ষকরা তারাও কিন্তু তাদের বৈষম্যের বিরুদ্ধে তারাও কিন্তু এখন আন্দোলনরত আছেন। তারা ক্লাস বর্জন করেছিলেন, তারা পরীক্ষা বর্জন করেছিলেন। আমি আজকে এই সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমি সরকারের কাছে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, কারণ
তার কাছেই সকলের প্রত্যাশা, তার উপরে সকলের আস্থা। তিনি যখন পদক্ষেপ গ্রহণ করেন শিক্ষকদের বঞ্চনার অবসান ঘটিয়ে আবার শিক্ষকরা যেন করা, মানুষ হত্যা করা আমরা সাংবাদিক সমাজ কখনো মেনে নেব না। যারা এই কাজগুলো করছেন আগামী দিনে আমরা তাদের প্রত্যেকের মুখ উন্মোচন করব আমাদের সাংবাদিকদের লেখনের মাধ্যমে, আমাদের বক্তব্যের মাধ্যমে। আর সাংবাদিকদের উপরে যারা হামলা করে তাদেরকেও আমরা হুঁশিয়ার করি।